আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি, এই গতির বেসিক ক্লাসের পার্ট 1 আজকে করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একটু খেয়াল করো ভাইয়া, আমাদের এই অধ্যায়ের নাম কি? গতি। এখন তোমার গতি পড়ার আগে স্থিতি সম্পর্কে জানতে হবে। অর্থাৎ স্থিতি কি আর গতি কি? স্থিতি জিনিসটা কি? অর্থাৎ স্থিতি বলতে আমরা কি বুঝি? স্থিতি জিনিসটা কি বোঝায় ভাইয়া? অর্থাৎ স্থির কোনো বস্তু, ধরো তোমার বইটা কি করতেছে, টেবিলের উপর একদম পড়ে আছে। এখন ওই বইটা যদি তুমি গিয়ে না ধরো, বইটার যদি স্থান তুমি পরিবর্তন না করো, তাহলে ওই বস্তুটা কি স্থিরভাবে আছে না? একটু খেয়াল করো, আমার হাতে যদি একটা এইভাবে বই থাকে, আমার হাতে যদি এইভাবে একটা বই থাকে, এই বইটা যদি 2 সেকেন্ড পর্যন্ত এখানেই পড়ে থাকে, বা 5 সেকেন্ড পর্যন্ত বা 5 মিনিট পর্যন্ত যদি এখানেই পড়ে থাকে, এর যদি কোনো দূরত্ব পরিবর্তন না হয়, অর্থাৎ তার স্থানের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই বস্তুটা কি স্থির না? সেটা একটা স্থির বস্তু না। আবার এই বস্তুটাকে যদি আমি এইভাবে মনে করো, এইখান থেকে এই পর্যন্ত নিলাম, এইখান থেকে এই পর্যন্ত নিলাম, তাহলে এইখান থেকে এই পর্যন্ত নিতে তার কি একটা বেগ লাগছে না? আচ্ছা, বেগ বাদ দাও, এই জায়গা থেকে এই পর্যন্ত যখন সে আসছে, এই জায়গাটা সময় লাগছে, এই পর্যন্ত এই জায়গায় আসতে তার একটা সময় লাগছে। যদি তার একটা সময় লাগে, এই সময়ের ভিতরে তার কি স্থানের পরিবর্তন ঘটছে না? তাহলে যদি স্থানের পরিবর্তন ঘটে, তখন সেটা কি হবে? গতি না? একটু খেয়াল করো, স্থিতি আর গতি কি? গতি কাকে বলে? গতি হলো পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তাকে কি বলে? গতি বলে। অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো একটা বস্তু সময়ের সাথে অবস্থানের যদি পরিবর্তন ঘটে, কিসের পরিবর্তন ভাইয়া? অবস্থানের পরিবর্তন। একটু আগে যেটা বুঝাইলাম, অর্থাৎ বইটা এখানে ছিল, একটা সময় সাপেক্ষে বইটা কি করছে? সামনে গেছে, অর্থাৎ অবস্থানের পরিবর্তন করছে, তাহলে সেটা কি একটা গতি। আর সেই বস্তুটাকে বলা হয় কি ভাইয়া? গতিশীল বস্তু। তাহলে স্থিতিটা কি? স্থিতি হয়েছে হলো পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়, পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তু যদি অবস্থার পরিবর্তন না ঘটে, তাহলে সেটা কি বলা হয়? স্থিতি। এবার আসো, স্থিতি বলতেছি, তোমাদেরকে গতি বলতেছি, আসলে কি দুনিয়াতে কোনো বস্তু স্থির আছে? তুমি চিন্তা করো তো, একটা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, পৃথিবী আবার কি করতেছে? নিজ অক্ষ অনুযায়ী ঘুরতেছে না ভাইয়া? তাহলে পৃথিবীও ঘুরতেছে, আবার কি পৃথিবী সূর্যের চারদিকেও ঘুরতেছে, আবার সূর্যও কি করতেছে? তার ছায়াপথ অনুযায়ী কি করতেছে? চারদিকে ঘুরতেছে। অর্থাৎ তার নবমণ্ডলে ভিতরে সে কি করতেছে? ঘুরতেছে। সে যদি তার নবমণ্ডলের ভিতরে ঘুরতে থাকে, পৃথিবীও যদি ঘুরতে থাকে, তাহলে পৃথিবীর ভিতরে কারা আছি ভাই? আমরা আছি না? তাহলে পৃথিবীর ভিতরে যদি আমরা থাকি, পৃথিবী যদি ঘূর্ণনশীল হয়, তাহলে আমরা কি স্থির বলতে পারি? তাহলে কি আমরা কি গতিশীল? এই জায়গাটা দিয়ে কিন্তু সবচেয়ে বেশি কি লাগে? সমস্যা লাগে। তো সেই সমস্যার জন্য তোমাকে আগে পড়তে হবে পরম গতি কি। অর্থাৎ পরম গতি কি? প্রকৃত স্থির কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে ভাইয়া? পরম গতি বলে। আচ্ছা, তাহলে গতি কয় প্রকার? গতি হচ্ছিল দুই প্রকার। গতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছিল পরম গতি, আর একটা হচ্ছিল আপেক্ষিক গতি। পরম গতিটা কি বলতেছে এই জায়গায়? পরম গতি বলতেছে প্রকৃত স্থির কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে, প্রকৃত স্থির, অর্থাৎ ওইটা স্থিরই হইতে হবে। ওটা কি হইতে হবে? স্থির হইতে হবে। তুমি চিন্তা করো, পৃথিবী তো ঘূর্ণনশীল,
এখন তুমি যদি কারো সাপেক্ষে কাউকে যদি চিন্তা করো যে সে স্থির, তাহলে সে স্থির, আসলে কি সে স্থির? একটু চিন্তা করবে। তাহলে প্রকৃত স্থির কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে তাকে পরম গতি বলে। তার পরম গতি হইতে হলে যদি তুমি আর আমি মনে করো যদি চিন্তা করি, সাপোজ আমি একটা বাসের ভিতরে বসে আছি, তুমি কোথায় আছো? বাইরে দাঁড়ায় আছো। আমি একটা বাসে বসে আছি, তুমি কোথায় আছো? বাইরে দাঁড়ায় আছো। এখন মনে করো আমার বাসটা চালু হয়েছে, বাসটা চালু হওয়ার পর বাসটা চলা শুরু করলো। যখন বাসটা চলা শুরু করবে তখন কি, তখন কি হবে? বাসটা চলে যাবে না সামনে? এখন আমি তো গাড়ির ভিতরে ছিলাম, বাসের ভিতরে ছিলাম। এই বাসের ভিতরে থাকার কারণে বাস যেহেতু গতিশীল, আমিও তো গতিশীল হয়ে যাব। তখন তুমি তো দাঁড়িয়েছিলাম, অর্থাৎ তুমি তো স্থির ছিলে, তাহলে তোমার সাপেক্ষে আমি কি গতিশীল। কিন্তু আসলে তুমি কি স্থির? পৃথিবী তো, তুমি তো পৃথিবীর ভিতরে আছো, তাহলে পৃথিবী কি করতেছে? ঘুরতেছে না? তাহলে পৃথিবী যদি ঘুরে তাহলে প্রকৃত স্থির কোনো বস্তু কি তুমি দুনিয়াতে পাবা? পাবা না। তাহলে পৃথিবীতে কোনো বস্তুই পরম নয়। পৃথিবীতে কোনো বস্তুই কি নয় ভাইয়া? পরম নয়। তাহলে পৃথিবীতে কোনো বস্তু যদি পরম না হয় তাহলে সবই কি আপেক্ষিক। পৃথিবীতে কোনো বস্তু যদি পরম না হয় তাহলে প্রত্যেকটা বস্তুই কি আপেক্ষিক। তাহলে আপেক্ষিক গতি কাকে বলে একটু খেয়াল করো। গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলে। গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলে। তুমি যদি এখন এটা নিয়ে সারাদিন চিন্তা করো যে আচ্ছা ঠিক আছে বুঝলাম, হ্যাঁ আমার আমি স্থির, আমার সাপেক্ষে একটা বস্তু গতিশীল, আবার পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, সূর্য নবমণ্ডল নিয়ে ঘুরতেছে বা নবমণ্ডলকে ঘুরে ঘুরতেছে, তাহলে আমি তো পৃথিবীর ভিতরে বসবাস করতেছি, তাহলে আমি তো স্থির, কিন্তু পৃথিবী তো গতিশীল, তাহলে পৃথিবীর সাপেক্ষে আমিও তো গতিশীল। তাহলে দুনিয়াতে তাহলে স্থির কি? তাহলে দুনিয়াতে এক্স্যাক্টলি স্থির বস্তু কি? তাহলে দুনিয়াতে এক্স্যাক্টলি স্থির কোনো বস্তু নাই, তুমি পাবা না। অর্থাৎ তুমি পরম কোনো বস্তু দুনিয়াতে পাবা না। তাহলে তুমি পাবা কি? আপেক্ষিক বস্তু। কি পাবা? আপেক্ষিক বস্তু। অর্থাৎ গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলে। এখন তুমি আমি যখন একসাথে, যখন আমরা পার্থক্যটা করতে চাই যে আমি বাসে ছিলাম, তুমি কোথায় ছিলা? দাঁড়ায় ছিলা। তোমাকে আমার সাপেক্ষে মনে হইতেছে স্থির, কিন্তু আদৌ তুমি দুনিয়াতে কি না স্থির না। তাহলে দুনিয়াতে সবকিছুই কি বের আপেক্ষিক, কোনো কিছুই পরম না। দুনিয়াতে কোনো কিছুই পরম না, সবকিছুই কি আপেক্ষিক। তাহলে আপেক্ষিক গতি কাকে বলে? গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকেই আপেক্ষিক গতি বলে। এই বিশ্বের সকল গতি কি গতি ভাইয়া? আপেক্ষিক গতি। তাহলে তোমরা এখান থেকে বলতে পারবা এই বিশ্বের সকল গতি আপেক্ষিক গতি, কোনো বস্তুই পরম নয়। বুঝাইতে পারছি? যদি বুঝতে পারো, যদি বুঝতে পারো তাহলে আমাদের কি স্থিতি ক্লিয়ার, আমাদের কি গতি ক্লিয়ার। স্থিতি গতি সম্পর্কে সমস্যা আছে, তাহলে কি পড়লাম? স্থিতি কি ছিল? পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো একটা বস্তু যদি তার নিজের স্থান পরিবর্তন না করে, নির্দিষ্ট সময় যদি তার স্থান পরিবর্তন না করে, তাহলে পরিবর্তন যদি না হয় তাহলে সেটাই কি স্থিতি। যে বস্তুটা পরিবর্তন হবে না সে বস্তুটাকে বলা হবে স্থির বস্তু। পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেই বস্তুটা কি গতি, এবং সেই বস্তুটাকে কি বলা হবে? গতিশীল বস্তু। গতি কত প্রকার? গতি দুই প্রকার, একটা পরম গতি আর একটা আপেক্ষিক গতি। তাহলে এতটুকু তো তোমাদের ক্লিয়ার। যদি এতটুকু ক্লিয়ার হও, যদি এতটুকু ক্লিয়ার হও, এখন আমাদের তো কিছু প্রকার গতি আছে। কি আছে ভাইয়া? কিছু গতি আছে, গতির কিছু সংজ্ঞা আছে। সেই গতির সংজ্ঞাগুলো আমাদের আগে বুঝতে হবে। দেখো, গতি সংজ্ঞার ভিতরে সর্বপ্রথম কি বলছে? রৈখিক গতি, অর্থাৎ সরল রৈখিক গতি। কি গতি ভাইয়া? সরল রৈখিক গতি। তাহলে সরল রৈখিক গতি কাকে বলে? তুমি এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া সরল রৈখিক গতি কাকে বলে? তাহলে তুমি তোমার স্ক্রিনের দিকে একটু তাকাও। রৈখিক গতি কাকে বলে? কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, কোনো বস্তু যদি একটি সরল রেখার বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে রৈখিক গতি বলে। অর্থাৎ কোনো একটা বস্তু যদি সরল রেখার উপর, ধরো একটা রাস্তা আছে, এই রাস্তার ভিতরে কোনো একটা বস্তু মনে করো সোজাভাবে হাঁটতেছে, কোনো একটা বস্তু, কোনো একটা লোক মনে করো কি করতেছে, লোকই নয়, এই লোকটা কি করতেছে? হাঁটতেছে।
তো সে যে এই যে হাঁটতেছে একটা সরল পথে, তার একটা সীমাবদ্ধ পথ আছে, মনে কর সে এতটুকু পর্যন্ত হাঁটবে, সে এতটুকু পর্যন্ত কি করবে, হাঁটবে। তো সে যখন হাঁটা শুরু করলো, সে একটা পথে, সীমাবদ্ধ পথের ভিতরে সরল পথে চলতেছে না, তাহলে এটা কি বলে ভাইয়া, সরল রৈখিক গতি বলে। কি বলে, সরল রৈখিক গতি বলে। তাহলে আমি বলতে পারি কোনো বস্তু যদি একটি সরল রেখা, কোনো বস্তু যদি একটি সরল রেখায় বরাবর গতিশীল, একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, তখন তাকে কি বলে, সরল রৈখিক গতি বলে। তাহলে তোমরা কি রৈখিক গতি পারবা? পারবা না। এরপরে কি বলছে, ঘূর্ণন গতি। এরপরে কি বলছে, ঘূর্ণন গতি। তুমি কি ঘড়ির কাঁটা দেখছো না? ঘড়ির কাঁটা দেখছো না তুমি? ঘড়ির কাঁটা কি করে, একটা ঘড়ি সেটার ভিতরে কি করে, এই মনে করো মিনিটের কাঁটা, এই মনে করো সেকেন্ডের কাঁটা, এই মনে করো এই জায়গায় 12 লেখা আছে। এখন কি করবে সে তার সেকেন্ডের কাঁটা ঘুরতে 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 1 মিনিট পর, অর্থাৎ 59 সেকেন্ডের পর 60 সেকেন্ডে যখন আসবে, তখন সে কি এই 12 থেকে যে শুরু করছিল, সে 12তে এসে আবার কি করবে, আজ থামবে না, তো 12 থেকে আবার কি করবে, শুরু করবে না নতুন করে। তাহলে জিনিসটা কি হইল, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু বৃত্তাকার পথে যে ঘুরতে থাকে, আবার ওই বিন্দুতে যদি কিছুক্ষণ পর ঘুরে আসে, তখন সেটাকে কি বলে ভাইয়া, ঘূর্ণন গতি বলে। তাহলে ঘূর্ণন গতি কাকে বলে, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তুর কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দুকে বা রেখাকে কেন্দ্র করে ঘোরে, তখন সে বস্তুকে ঘূর্ণন গতি বলে। তখন সে বস্তুকে কি বলে, ঘূর্ণন গতি বলে। তা কি করা যাবে, দেখো তোমার কাছে আছে মনে করো যদু আর কদু। তাহলে যদু কদুকে কি করলো, একটা রশি দিল, একটু একটা রশি দিল, রশি দিয়া কদুকে বলতেছে যে কদু তুই এবার টোটাল এই রশি দিছি, এই রশি দিয়া তুই এবার কি কর, ঘোর। তো এই জায়গায় একটা মনে করো লাঠি কি করলো, মাটিতে একটা লাঠি গাড়লো, লাঠি গাড়ার পরে কদু বলতেছে, কদুরে কি বলতেছে, যদু তুই ঘোর, তুই কি কর, ঘুইরায়। এখন যদু কি করবে, এই এতটুকু রশি নিয়েই যতটুকু ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধ অনুযায়ী কি এই বৃত্তাকার পথে ঘুরে আসবে না, ঘুরা কি আবার আগের জায়গায় আসবে না, আগের জায়গায় আসবে না। তাহলে কি আমি বলতে পারি না যে যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তুর কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে, কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে অর্থাৎ পরিবর্তন না করে ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে, ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে, এই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে আবার ঘুরে আসে, বৃত্তাকার পথে যখন ঘুরে আসে, তখন সেটাকে কি বলে, ঘূর্ণন গতি বলে। তাহলে ঘূর্ণন গতি ক্লিয়ার। যদি ঘূর্ণন গতি আমরা ক্লিয়ার হই, তাহলে এরপরে কি বলছে, এরপরে কি বলছে ভাইয়া, চলন গতি। কি গতি, চলন গতি। চলন গতি কোনটা ভাইয়া বলো তো, বলো তো। তুমি যদি একটা বই নাও, এই তো বই নিলাম, এই তো বইটা নিছি, তুমি যদি একটা বই নাও, এই বইটাকে তুমি যদি সময়ের সাপেক্ষে সামনে আগাইতে থাকো, অর্থাৎ বইটা যখন আগাইলো, এই বইয়ের ভিতরে অসংখ্য অনুপরমাণু আছে, অসংখ্য কণা আছে, তাহলে এই কণাগুলার প্রত্যেকটা কণাই একত্রে কি করছে, সামনে আগাইছে না। তাহলে এই যে সমস্ত বস্তুর যে সমস্ত কণাগুলা একত্রে সামনে আগাইছে, এটা কি বলা হয়, কি গতি ভাইয়া, চলন গতি। কি বলা হয় ভাইয়া, চলন গতি। তাহলে চলন গতিটা কাকে বলে, কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে কোনো একটা মানুষ যদি এভাবে হাঁটতে থাকে, সে যদি হাঁটতে থাকে, তাহলে সমান সময় একই সময় তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ কি করতেছে, সামনের দিকে যাইতেছে না, সামনের দিকে যাইতেছে না। তাহলে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে না, সমান সময় তার শরীরের সকল কণার যে দূরত্বটা আছে, সেই সমান দূরত্বটা সে কি করে, অতিক্রম করে। অর্থাৎ কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তখন তাকে চলন গতি বলে। চলন গতিটা ক্লিয়ার। এরপরে কি আছে আমাদের, পর্যায়বৃত্ত গতি। কি গতি, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কাকে বলে ভাইয়া, বলো তো।
পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতি কি বলছে ভাইয়া? দেখো, পর্যাবৃত্ত গতি বলছে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিকে থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে কি বলে? পর্যাবৃত্ত গতি বলে। ওই যে ঘড়িটা বলছিলাম, ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতি প্রায় সেম। এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর সে কি করতে থাকে? ঘুরতে থাকে। নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই সময় পর পর, যেমন এখানে 59 সেকেন্ড পর 60 সেকেন্ডে যখন আসবে তখন সে 12 কাটাতে আসবে, আবার 59 সেকেন্ড ঘোরার পর আবার 60 সেকেন্ড যখন আসবে তখন আবার এই কাটায় আসবে, তখন এইটাকে কি বলা হয়? পর্যাবৃত্ত গতি বলা হয়। পর্যাবৃত্ত গতি। এখন পর্যাবৃত্ত গতি পরে কি আছে? স্পন্দন গতি। কি আছে? স্পন্দন গতি। স্পন্দন গতি কাকে বলে? কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এর গতিকে কি বলে? স্পন্দন বা দোলন বা কম্পন গতি বলে। তাহলে কি? তুমি চিন্তা করো, এই জায়গায় যে কোনো একটা জিনিস আমি ঝুলাইছি, একটা আংটি ঝুলাইছি একটা কলমের ভিতরে। এখন এইটা যদি মনে করো আমি এইখান থেকে ছাড়ি, এটা ছিল কি তার মূল পয়েন্ট? এটা কি ছিল? মূল পয়েন্ট ছিল। তাহলে এইখান থেকে বস্তুটা আমি এতখানি টেনে নিছি, তাহলে আমি ঠিক এই জায়গা থেকে মনে করো আমি 5 সেন্টিমিটার টানছি বা 5 মিটার টানছি, মনে করো আমি 5 সেন্টিমিটার টানছি বা 10 সেন্টিমিটার টানছি, মনে করো এই জায়গা থেকে এতটুকু 10 সেন্টিমিটার টানছি। এই যে টানছি, প্রথম অর্ধেক সময় তার দিকে, বাকি অর্ধেক সময় কি তার বিপরীত দিকে। বাকি অর্ধেক সময় কি তার বিপরীত দিকে যদি এভাবে ঘুরতে থাকে, তখন এই দোলাটাকে বলা হয় স্পন্দন গতি। অর্থাৎ আমি যদি চিত্রের মাধ্যমে বুঝাই, যদি চিত্রের মাধ্যমে দেখো, এই জায়গায় যদি আমি অনেকটা এভাবে ঝুলাই, মনে করো যদি আমি এই জায়গায় 5 মিটার নেই, তাহলে এইটাও ঠিক কি হবে? 5 মিটার তার বিপরীত দিকে আসবে, তারপরে আস্তে আস্তে কমবে, এই জায়গায় আসবে, তারপরে আবার এই জায়গায় যতটুকু আসবে এই জায়গায় ততটুকু আসবে, এই জায়গায় যতটুকু আসবে এই জায়গায় ততটুকু আসবে, এই জায়গায় যতটুকু আসবে এই জায়গায় ততটুকু আসবে, আস্তে 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 এইভাবে দুলতে 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 এই জায়গায় এসে কি করবে? একদম মিরর পয়েন্টে থেমে যাবে। তাহলে কি আমি বলতে পারি যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় তার দিকে, বাকি অর্ধেক সময় তার একই পথে তার বিপরীত দিকে যদি চলে, তবে এর গতিকে কি বলে? পর্যায়বৃত্ত এর গতিকে কি বলে? স্পন্দন গতি বলে বা দোলন গতি বলে বা কম্পন গতি বলে। তাইলে কি আমি ভাইয়া যে গতির বিভিন্ন প্রকার সংজ্ঞা ছিল তোমাদের বইয়ে, সেটা কি বুঝাইতে পারছি? বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে এবার আসো রাশি কি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে ভাইয়া? রাশি বলে। অর্থাৎ এই ভৌত জগতে তুমি যা কিছু পরিমাপ করতে পারবা প্রত্যেকটাই কি? রাশি। এই রাশি মূলত 2 ভাগে ভাগ করা হইতেছে, সেটা হচ্ছে হলো স্কেলার রাশি, আরেকটা হচ্ছে হলো ভেক্টর রাশি। একটা হচ্ছে হলো স্কেলার রাশি, আরেকটা হচ্ছে হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে রাশির মান আছে দিক নাই তাকে স্কেলার রাশি বলে, আর যে রাশির মান আছে দিক আছে তাকে ভেক্টর রাশি বলে। ধরো আমরা একটা গল্প বলি, এই গল্পের মাধ্যমে আমরা একদম পরিপূর্ণ বুঝে যাবো ইনশাল্লাহ স্কেলার রাশি কি ভেক্টর রাশি কি, সেখান থেকে দূরত্ব সরণ প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ বুঝে যাব। খেয়াল করো, মেসেঞ্জারে মেয়েদের আইডি খুইলা তারপর ছেলেদের সাথে কি করে? কথা বলে। এখন মনে করো তোমার সাথেও এরকমের একটা কি ঘটলো, দুর্ঘটনা ঘটে গেল। এখন ঘটার পর তুমি তার প্রতি এত পরিমাণ তুমি দুর্বল হয়ে গেছো, এখন তুমি তার সাথে দেখা করো। এখন তুমি তাকে বলতেছো যে প্রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে বিয়ে করব।
আমি তোমাকে বিয়ে করব, তুমি কোথায় বলো, আমি আসতেছি। এখন সে তো একটা ছেলে, তুমি তারা কিভাবে বিয়ে করবে? সে তো তোমাকে ধোকা দিতেছে এতদিন। এখন সে তো পড়ছে কিতে ভেজালে। এখন সে কথার মাঝে একদিন তোমাকে বইলে দিছিল সে অমুক জায়গা থাকে। এখন তোমার ওই জিনিসটা মনে আছে। এখন সে তোমার ফোন আর ধরতেছে না। যখন তোমার ফোন আর সে ধরতেছে না, তখন তুমি বিচলিত হয়ে কি করলা? সে এলাকায় চলে গেল। মনে করো মনে করো তুমি মিরপুর এলাকায় গেছো। কোন এলাকায় গেছো? মিরপুর এলাকায় গেছো। এখন তোমার বাসা মিরপুর এলাকায়। মনে করো তোমার বাসা যে কোনো জায়গা থেকে তুমি মনে করো মিরপুর গেছো। কোথায় গেছো? মিরপুর গেছো। এখন তোমার প্রিয়তমারে তুমি ফোন দিতেছো, তোমার প্রিয়তমা তো ফোন ধরতেছে না। কারণ সে কিভাবে ফোন ধরবে? এখন কথা হয়েছে হলো, তুমি যখন তোমার প্রিয়তমাকে ফোন দিলা, তোমার প্রিয়তমা এর ভিতরে ফোন একবার মনে করো ধরলো। ধরার পর তোমারে বললো যে তুমি ফোন দিতেছো কেন? তুমি বলতেছো যে তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না, আমি তো মিরপুর চলে আসছি, তুমি কোথায় আছো? এখন সে পড়ছে না বাজারে। এখন কি তোমাকে কি সে আসল ঠিকানা দিবে? দিবে না। সে এখন তোমাকে কি করবে? ঘুরাবে। তো এখন সে কি করবে? বলবে যে ঠিক আছে, তুমি আসছো যেহেতু কোনো সমস্যা নেই, তুমি এবার আসো, মিরপুর 12-তে আসো। এখন মনে করো মিরপুর 12-তে আসতে আসতে তোমার মনে করো এরকম কি করছে, একটা রাস্তা পার হওয়া লাগছে। এখন তুমি মিরপুর 12-তে আসছো। মিরপুর 12-তে আসছো মনে করো তুমি মিরপুর 12-তে আসলা। এখন এই আঁকা বাঁকা পথ দিয়ে যখন তুমি আসছো, আসার পর তুমি এখন আইসা মিরপুর দাঁড়াইছো। এখন তুমি তারে ফোন দিছো যে শোনা, তুমি কোথায়? প্রিয়তমা তুমি কোথায়? আমি তো চলে আসছি মিরপুর 12-তে। এখন সে কি তোমাকে বলবে যে তুমি কোথায়, এই জায়গায় চলে আসো? মনে করো তুমি মিরপুর 12 25 নম্বর সেক্টরের 13 নম্বর বিল্ডিংটা আসো। তুমি কি তারে বলবা যে 13 নম্বর বিল্ডিংয়ে আসো? এখন সে কি করবে? এখন তোমার সে প্রিয়তমা তো বলবে যে হ্যাঁ শোনা, তুমি যেহেতু আসছো 12 নম্বরে, তুমি যেহেতু আমাকে অনেক ভালোবাসো, তাহলে তুমি আমার খুঁজে নাও। করছো কিনা তুমি ভেজালে। তোমার এখন কি করতে বলছে? এই 12 থেকে তোমাকে যে কোনো জায়গায় খুঁজে নিতে বলছে। এখন বলো, এই মিরপুর 12-তে যখন যাবা, সেখানে কি একটাই গলি আছে? একটাই কি গলি আছে? অসংখ্য গলি থাকবে না? এখন তোমার সে আরেকটু বলে দিল যে, বললো যে তুমি কোথায় আছো? বলতেছে মিরপুর 12-তে তুমি অমুক জায়গায় আছো। এখন তোমার বলবে যে আমি তোমার থেকে 2 কিলোমিটার দূরে আছি। তোমার থেকে কত কিলোমিটার দূরে আছি? 2 কিলোমিটার দূরে আছি। এখন এই 2 কিলোমিটারের রাস্তা কোনটা সেটা কি তুমি জানো? অর্থাৎ তুমি তোমার তোমার কাছে এত কাঠ কয়লা পেরোয়া এই জায়গায় আসলা, আসার পর তোমাকে বলতেছে সে 2 কিলোমিটার কোথায় আছে? তোমার থেকে 2 কিলোমিটার দূরে আছে। এখন এই 2 কিলোমিটার দূরে কোন দিকে ভাই? এই জায়গায় তো রাস্তা প্রায় 8 থেকে 10টা। এখন 2 কিলোমিটার কোন দিকে আমি যাব, সেটা কি আমি জানি? তো যখন তুমি এটা জানো না, তখন তোমার কাছে সেটা মান কিন্তু দিয়ে দিছে। সে মানটা কত? 2 কিলোমিটার। কিন্তু তোমাকে কি দিক দিয়ে দিছে ভাই? যেহেতু তোমার মান দিয়ে দিছে কিন্তু দিক দিয়ে দেয় নাই, তাহলে যেই রাশির মান আছে কিন্তু দিক নাই, তাহলে সেটাকে কি বলা হবে? স্কেলার রাশি বলা হবে। এবং যার মান আছে, দিক আছে, সেটাকে কি বলা হবে? ভেক্টর রাশি বলা হবে। এখন মনে করো তার পাশে একটা বলদ বন্ধু আছে। সে বলদ বন্ধু বলতেছে তুই কইয়া দে, যা ওই বইব, সামনে এলে যা হইস হইব, ঠিক আছে? তুই সত্যিটা বইলে দিবি যে তুই একটা ছেলে, তুই দেখাই দিবি। তাহলে তুই যদি তোর সামনে যে দাঁড়ায় যাস, তাহলে তোর দেখে ভয় পাবে, আমি এতদিন কার সাথে কথা বললাম, তোকে খাইলাম, তারপরে পাঠাই দেবো আমুক এলাকায় ঢুকছে, যা করার আমরা করবো, নাকি? এখন ফোনে তো তার প্রেমিকের সাথে কথা বলতেছো, তোমার প্রেমিকের সাথে ফোন ধরে আছো। এখন সে তো ওই জায়গা থেকে বইলে দিছে যে বল এত নম্বর সেক্টরে এত নম্বর জায়গায় আছে। সাপোজ একদম বলে যে বল 23 নম্বর সেক্টরের উত্তর দিকে যে বাসাটা, ওইটাই আমাদের। তাহলে তোমার কাছে কি একটা মান দেওয়া আছে, তখন তোমার কাছে একটা দিকও দেওয়া আছে। যখন মান দেওয়া থাকবে, দিক দেওয়া থাকবে,
তখন সেটাকে কি বলা হবে ভাইয়া? ভেক্টর রাশি। এখন তো তুমি জানো তোমার কোন দিকে যাইতে হবে, বুঝতে পারছো? তাহলে স্কেলার রাশি ভেক্টর রাশি ক্লিয়ার। যদি স্কেলার রাশি ভেক্টর রাশি ক্লিয়ার থাকে, এখন দূরত্ব আর সরণ কথা যদি চিন্তা করো, স্কেলার রাশি ভেক্টর রাশি, এখন দূরত্ব আর সরণ যে জিনিসটা, সরণ আর দূরত্ব কি সে জায়গা পরে আসতেছি। দূরত্ব জিনিসটা কি? দূরত্ব জিনিসটা হচ্ছে একটা স্কেলার রাশি। দূরত্ব জিনিসটা কি? একটা স্কেলার রাশি। অর্থাৎ দূরত্বটা হয়েছে হলো যার মান আছে দিক নাই, আর সরণ হয়েছে হলো যার মানও আছে দিকও আছে, যার মানও আছে দিকও আছে। এই যে তুমি এই অবস্থান থেকে যে বি অবস্থানে আসছো, এই যে তুমি এই অবস্থান থেকে বি অবস্থানে আসছো, অনেক পথ আঁকায় বাঁকে আসছো। অর্থাৎ কখনো তুমি ডানে ঢুকছো, কখনো তুমি বামে ঢুকছো, কখনো তুমি উত্তরে ঢুকছো, কখনো তুমি দক্ষিণে ঢুকছো। অর্থাৎ তোমার যে রাস্তাটা ছিল সে রাস্তাটা কিন্তু একটা পথ মানে নাই যে এরকম যে তুমি সরল পথেই আসছো বা তুমি সহজভাবে আসছো। অর্থাৎ তুমি আঁকা বাঁকা পথে আসছো, তোমার কোনো দিক ছিল না, কিন্তু তোমার একটা মান ছিল, তুমি মিরপুর থেকে মিরপুর 12-তে আসবা। এখন এই যে তুমি এইভাবে গেছো এই প্রান্ত থেকে বি প্রান্তে, এই টোটাল প্রসেসটা হয়েছিল তোমার দূরত্ব। এই টোটাল প্রসেসটা কি? তোমার দূরত্ব। আর এই এ থেকে বিতে যে সরল পথটা আছে, অর্থাৎ এই জায়গায় এ থেকে এই বি পর্যন্ত যে তুমি গেছো, এই জায়গাটাকে বলা হয় সরল। কি বলা হয় ভাইয়া? সরল। এতটুকু বুঝতে পারছো? যদি এতটুকু বুঝতে পারো তাহলে দূরত্ব সরণ তো আমরা মোটামুটি একটু ক্লিয়ার হইলাম। এখন দূরত্ব সরণ যদি ক্লিয়ার হয়, একটু খেয়াল করো ভাইয়া, যদি একটা বৃত্ত হয়, একটা বৃত্তাকার পথ হয়, আমরা জানি বৃত্ত একটা কি? বক্ররেখা। তাহলে এই বক্ররেখায় যদি চিন্তা করো যে এ বি, মনে করো এ বি, এবিসি, মনে করো একটা এবিসি চাপের উপরে, চাপের ভিতর, বা এবিসি একটা বৃত্তে যদি চিন্তা করো, এ থেকে বি পর্যন্ত যদি একটা বস্তু যদি এভাবে আসে, তাহলে এটা তো একটা বক্ররেখা। তাহলে এইটা হবে তার কি? দূরত্ব। তাহলে এই এ বিন্দু থেকে বি বিন্দুর যে সরল পথটা আছে, এইটা হবে তার সরল। এতটুকু ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হয়, এবার যদি এরকমের হইতো যে বস্তুটা সি বিন্দু পর্যন্ত আসছে, কোন পর্যন্ত আসছে? সি বিন্দু পর্যন্ত, তাহলে এই এ থেকে সি বিন্দু পর্যন্ত এইটা হবে তার কি? দূরত্ব। আর তার সরণ হবে এই এ থেকে সি এর সরল পথ। এতটুকু বুঝতে পারছো ভাইয়া? তাহলে সরণ আর দূরত্ব কি মোটামুটি ক্লিয়ার? তাহলে তোমরা এখন স্কেলার রাশি পারতেছো, ভেক্টর রাশি পারতেছো। তাহলে স্কেলার রাশি ভেক্টর রাশি যদি পারো, এখন সরণ কাকে বলে? সরণ কাকে বলে? তুমি যদি একটু চিন্তা করো, তুমি যদি তাকাও তোমার বইয়ের দিকে, যে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে কি বলে? সরণ বলে। অর্থাৎ নির্দিষ্ট একটা দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন হয়, অর্থাৎ নির্দিষ্ট দিকে তুমি যাইতেছো কোন দিকে? এর থেকে বিয়ের দিকে। তুমি যাইতেছো কোন দিকে? এর থেকে বিয়ের দিকে। এর থেকে বিয়ের দিকে মনে করো তুমি পূর্ব দিকে যাইতেছো। কোন দিকে যাইতেছো? পূর্ব দিকে। অর্থাৎ তোমার এখানে একটা কি দেওয়া আছে? দিক দেওয়া আছে, তোমার একটা মান দেওয়া আছে, এবং প্রতি সেকেন্ডে তুমি একটা স্থান পরিবর্তন করতেছো পারিপার্শ্বিকের সাপেক্ষে। তোমার যে স্থান পরিবর্তন হইতেছে সময়ের সাথে, তখন সেটাকে কি বলা হয়? সরণ। এবং সেটা যদি নির্দিষ্ট হয় সেটা হবে সরণ, আর যদি নির্দিষ্ট না হয় সেটা হবে কি? দূরত্ব। নির্দিষ্ট যদি হয় সেটা হবে কি ভাইয়া? সরণ। অর্থাৎ তুমি কোন দিকে যাইতেছো সেটা যদি নির্দিষ্ট করা থাকে সেটা হবে সরণ। তুমি কোন দিকে যাইতেছো সেটা যদি নির্দিষ্ট করা না থাকে সেটা হবে কি? দূরত্ব। অর্থাৎ কোনো গতিশীল বস্তু যে কোনো দিকে, কোনো গতিশীল বস্তু যে কোনো দিকে সময়ের সাথে তার অবস্থানের যে পরিবর্তন বা মোট পথ অতিক্রম করে তাকে বলা হয় দূরত্ব। সাপোজ মনে করো এই বৃত্তের কথাই চিন্তা করো, এই বৃত্তের ভিতরে মনে করো বৃত্তের এই ব্যাসার্ধ মনে করো
20 মিটার। ব্যাসার্ধ কত মিটার? 20 মিটার। তাহলে তুমি এই সাইডেও 20 মিটার যাইতে পারো, এখানেও 20 মিটার যাইতে পারো, এই 20 মিটার যাইতে পারো, এই 20 মিটার যাইতে পারো। তুমি যে কোনো জায়গায় 20 মিটার যাইতে পারো না? তাহলে এই প্রতিটা 20 মিটার এখন তুমি কোন দিকে যাবে এটা তোমার ইচ্ছা, বা তুমি যে কোনো দিকে যাইতে পারো। তুমি এদিকে যেতে পারো, এদিকে যেতে পারো, এদিকে যেতে পারো, বা এদিকে যেতে পারো। তাহলে কি তোমার এখানে দিক দিছে নির্দিষ্ট কোনো? যদি দিক না দেয় তাহলে এটা কি? দূরত্ব। আর যদি বলে দেয় যে নির্দিষ্ট এই দিকেই যাবা, অর্থাৎ তোমার এর থেকে বি এর দিকেই যাইতে হবে, তাহলে এইটা কি হবে ভাইয়া? সরণ। এটা কি হবে? সরণ। সরণের একক হলো মিটার। সরণের একক কি? মিটার। দূরত্বের এককও কি? মিটার। সরণের এককও মিটার। দূরত্বকে প্রকাশ করা হয় ডি দিয়া, আর সরণকে প্রকাশ করা হয় এস দিয়া। এতটুকু শুধু মনে রাখো, তাইলে হবে। এতটুকু ক্লিয়ার? তাহলে সরণ হইল, রাশি হইল, এরপরে আছে বেগ বা দ্রুতি। বেগ বা দ্রুতি। একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আমাদের এলাকায় বা আমাদের সমাজে চারপাশে মোটামুটি বকাটে ছেলেপেলেরা থাকে, বা বকাটে ছেলেপেলে চিন্তা বাদ দাও। এখন বর্তমানে তোমরা জেন জি যারা আছো, মানে তারা মোটামুটি সবাই কি আপডেট নাকি? আচ্ছা, তো তোমরা যদি আপডেট হও, ভাইয়া মজার ছলে পড়াইতেছে, আবার অন্যদিকে নিও। তোমরা যদি আপডেট হও, একটু চিন্তা করো তো ভাইয়া, একটু চিন্তা করো। মনে করো তোমার গার্লফ্রেন্ড এই জায়গায় আছে, সে মনে করো স্কুল থেকে বের হয়েছে, তারা দুই বান্ধবী, তারা কি করতেছে? সামনে যাইতেছে। আচ্ছা, এবার তুমি তোমার বন্ধুরে নিয়া একটা মোটর সাইকেল নিলা, যদিও মোটর সাইকেল হয় নাই, যাই হয়েছে, এই মোটর সাইকেলে মনে করো তুমি, তোমার বন্ধু, মনে করো তোমার বন্ধু কি আছে? তোমার পিছনে আছে। এখন তুমি কোথায় আছো? তোমার বন্ধু মনে করো গাড়ি চালাইতেছে, আর তুমি মনে করো পিছনে আছো। এখন তোমার বান্ধবী একটু পরেই তার বাসায় ঢুকে যাবে, স্কুল থেকে চলে আসছে, এখন সে বাসায় ঢুকে যাবে। এখন তুমি কি করবা? এখান থেকে খুব দ্রুত টান দিয়ে চলে আসবা না? খুব দ্রুত টান দিয়ে চলে আসবা না? একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো। এই জায়গা থেকে এতটুকু দূরত্ব মনে করো 1000 মিটার। কত মিটার? 1000 মিটার। এখন চিন্তা করো, সে 5 সেকেন্ডে 10 মিটার আসলো। সে 10 সেকেন্ডে 20 মিটার আসলো। এইভাবে সে মনে করো 30 সেকেন্ডে 30 মিটার আসলো। এইভাবে করে মনে করো সে কি করতেছে? সামনে যাইতেছে। এটা 10-30 মিটার বাদ দাও, এটা 1000 মিটার তুমি যদি বাদ দাও, 1000 মিটার বাদ দিয়ে তুমি যদি 50 মিটার ধরো, ঠিক আছে? যদি 50 মিটার ধরো, তাহলে 40 সেকেন্ডে কত আসলো ভাইয়া? 40 মিটার। 50 সেকেন্ডে কত আসবে? 50 মিটার। এই তো, এই তো। সমস্যা আছে? সমস্যা আছে? সমস্যা আছে? তাহলে এই জায়গায় ঘটলোটা কি? অর্থাৎ প্রতি নির্দিষ্ট সময় পর পর তুমি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছো না ভাইয়া? তাহলে নির্দিষ্ট সময় পর পর তুমি যে দূরত্বটা অতিক্রম করতেছো, অর্থাৎ সময়ের সাথে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করতেছো, এটার হারকে কি বলে? বেগ বলে। এটা হারকে কি বলে? বেগ বলে। তাহলে তুমি এখানে কত মিটার পার সেকেন্ড বেগে টানতেছো? 2 মিটার পার সেকেন্ডে। অর্থাৎ তোমরা সব সময় মুখ দিয়ে বলো, দোস্ত গাড়ি 60-এ টান, গরু দোস্ত তাড়াতাড়ি টান, তাড়াতাড়ি 60-এ টান, 80-তে টান, 100-তে টান। ওরে ধরতেই হবে, আর যেমনি হোক ওরে ধরবো। একটু যদি গার্লফ্রেন্ডে দেখি তাহলে তো মনটা পুরো দিল খুশ নাকি? আচ্ছা, তাহলে কি হইল? সে নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর একটা দূরত্ব যে অতিক্রম করতেছে, অর্থাৎ কোনো বস্তু নির্দিষ্ট সময় পর পর দূরত্ব অতিক্রম করাকেই কি বলে? কি বলে ভাইয়া? বেগ বলে। এখন একটু খেয়াল কর, একটু খেয়াল কর, বেগ আর দ্রুতির ভিতরে পার্থক্য একটু খেয়াল কর। এই জায়গায়, এই জায়গায় জায়গাটা কি? নির্দিষ্ট না? জায়গাটা কি? নির্দিষ্ট না? তাহলে দিক তোমাকে দিয়ে দিছে। দিক তোমাকে কি করছে? দিয়ে দিছে। যেহেতু তোমাকে দিক দিয়ে দিছে, প্রতি সেকেন্ডে, প্রতি সময় বা যে কোনো নির্দিষ্ট সময়, বলতে পারো কি সময়? নির্দিষ্ট সময়, পারিপার্শ্বিকের সাপেক্ষে নির্দিষ্ট সময় কোনো বস্তু
যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বের হারকে, দূরত্বের সাথে সময়ের হারকে কি বলে? বেগ বলে। দূরত্বের সাথে সময়ের হারকে কি বলে? বেগ বলে। যেহেতু দিক দিয়ে দিছে সেহেতু এটা কি হবে? বেগ হবে। দিক থাকলে কি হবে? বেগ হবে। যদি দিক না থাকে, দিক না থাকে সেটা হবে কি ভাইয়া? দ্রুতি। যদি না থাকে তাহলে কি হবে? দ্রুতি। তাহলে দ্রুতি কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তাহলে বেগ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। সরণের হারকে বেগ বলে। তাহলে এই জায়গা থেকে বস্তুটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা কি তার সরণ না? সরণ না? দেখো তো, খেয়াল করো তো, এটা কি তার সরণ না? অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা কি বলে দিচ্ছে না? তাহলে এটা যদি সরণ হয়, এটা যদি সরণ হয়, তাহলে আমি বলতে পারি না, আমি কি বলতে পারি না সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে, সময়ের সাথে কোনো বস্তুর, সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে, সরণের হারকে কি বলে? বেগ বলে। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের হারকে কি বলে? দ্রুতি বলে। দূরত্বের হারকে কি বলে? দ্রুতি বলে। এই জিনিসটা যদি এরকমের হইতো যে রাস্তা ছিল এরকম তিনটা, যে কোনো একটা রাস্তা দিয়ে গেলেই তার গার্লফ্রেন্ডে কি করতে পারবে? দেখতে পারবে। তাহলে যে কোনো একটা রাস্তা দিয়ে যদি সে যাইতো, কোন রাস্তা দিয়ে যাবে সে জানে না, যে রাস্তা দিয়ে যাক সেই রাস্তা দিয়ে মনে করো এইভাবে সে কি করবে? দূরত্ব অতিক্রম করবে। তখন সেটাকে কি বলবো ভাইয়া? কি বলবো বলো? তখন সেটাকে আমরা দ্রুতি বলবো। কি বলবো? দ্রুতি বলবো। তাহলে দ্রুতি আর বেগ কি ক্লিয়ার? তাহলে বেগের সমীকরণটা কি? বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, অথবা দ্রুতিকেও প্রকাশ করা হয় ভি দ্বারা। এখন বেগ কি? এস বাই টি। আর দ্রুতি কি? ডি বাই টি। এখন বেগের একক কি? মিটার পার সেকেন্ড। সেটা কিভাবে হইল? সরণ, সরণের একক মিটার, সেকেন্ডের একক, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটা কি হবে? মিটার পার সেকেন্ড। দূরত্বের এককও কি? মিটার। দূরত্বের এখানে সময় যেটা আছে সে সময়টা কি? সেকেন্ড। তাহলে এটাও কি হবে? মিটার পার সেকেন্ড। দুইটাই কি? সেম। দুইটাই সেম। তাদের মাত্রা কি? এলটি ইনভার্স 1। এদের মাত্রাও কি? এলটি ইনভার্স 1। অর্থাৎ যেহেতু সময়, সরণ আর সময়, তাহলে সরণের মাত্রা হয়েছিল এল আর সময়ের মাত্রা হয়েছিল টি। তাহলে আমি কি এলটি ইনভার্স 1 লিখতে পারি? তাহলে বেগের সমীকরণ হয়েছে হলো ভি ইকুয়াল টু এস বাই টি, দ্রুতির হয়েছে হলো ভি ইকুয়াল টু ডি বাই টি। এরপরে এদের একক হয়েছে হলো মিটার পার সেকেন্ড, এদের মাত্রা হয়েছে হলো এলটি ইনভার্স 1। মনে থাকবে তোমাদের? যদি মনে থাকে ভাইয়া, এবার আসো তাৎক্ষণিক দ্রুতি কি? এগুলো জাস্ট সংজ্ঞা, এগুলো যদি তোমরা একটু দেখে রাখো তাহলেই হবে। একটু খেয়াল করো, তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? একটু খেয়াল করো। কোনো বিন্দু থেকে অতি ক্ষুদ্র সময় ব্যবধানে, কোনো বিন্দু থেকে অতি ক্ষুদ্র সময় ব্যবধানে কোনো কণা যতটা পথ অতিক্রম করে সেই অতিক্রান্ত পথ ও সময়ের ব্যবধানের অনুপাতকেই তাৎক্ষণিক দ্রুতি বলে। অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা হচ্ছে এরকম যে একদম কি বলা যায়, একদম অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানের ভিতরে, একদম অতি ক্ষুদ্র সময়, একদম শূন্য থেকে একটু বেশি, ঠিক আছে, এই ব্যবধানে যদি কোনো কণা যতটা পথ অতিক্রম করবে সেই পথের সাথে সময়ের যে হার হবে বা ব্যবধানের অনুপাত হবে সেটাকে কি বলা হবে? কি বলা হবে ভাইয়া? বলো। দ্রুতি বলা হবে, তাৎক্ষণিক দ্রুতি বলা হবে। তাৎক্ষণিক দ্রুতি তোমরা ক্লিয়ার? এরপরে কি গড় দ্রুতি আছে? কি আছে? গড় দ্রুতি। গড় যদি 5 জন থাকো, তোমরা যদি 5 জন থাকো, 5 জনের বয়স মনে করো এক একজনের 10, 20, 30 এরকম, তো তাদের সেই সংখ্যাগুলো যোগ কইরা যদি ওই 5 দিয়ে ভাগ দেই তাহলে কি পাবো? সেখানে গড় বয়স পাবো না। তাহলে গড় বেগটা ওরকম, গড় বেগটাও কি ওরকম। তাহলে গড় বেগ কাকে বলে? কোনো সময়ের অবকাশে মোট অতিক্রান্ত দূরত্ব ও সময়ের অনুপাতকেই কি বলে? গড় বেগ। আর যদি দ্রুতি হয় তাহলে হবে গড় দ্রুতি। এরপরে আছে সমবেগ আর আছে সমদ্রুতি। সমদ্রুতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু যদি যে কোনো দুটি সমান সময় ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? সমদ্রুতি বলে। আর সমবেগ কাকে বলে?
কোনো কণার বেগের মান এবং দিক উভয় অপরিবর্তিত থাকে, উভয় অপরিবর্তিত থাকে, ওই কণার বেগকে সমবেগ বলে। আমি যদি একটা উদাহরণ দিই তোমারে, তুমি যদি উদাহরণ দিলে তুমি সেটা কি করবা, আশা করি ভালোভাবে বুঝতে পারবে। সমবেগ কি বলছে? সমবেগ অর্থাৎ সমবেগ জিনিসটা ছিল এরকম যে নির্দিষ্ট সময় পর পর যে একটা বস্তু সামনে আগাবে, সে আগাইলে তার বেগের কোনো পরিবর্তন হবে না, তার বেগের কোনো পরিবর্তন হবে না। তুমি চিন্তা করো, এই জায়গা থেকে এতটুকু আসতে বস্তুটা সময় লাগছে মনে করো 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে বস্তুটা গেছে কত মিটার? 10 মিটার। এবার এই জায়গা থেকে এতটুকু বস্তুটার আসতে সময় লাগছে আরও মনে করো 10 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ডে বস্তুটা আসলো কত মিটার? 20 মিটার। এই 30 সেকেন্ডে বস্তুটা আসলো কত মিটার? 30 মিটার। তাহলে এই জায়গা জিনিসটা কি ঘটলো দেখো তো ভাইয়া, এই সিরিজ যদি আমি এখন বেগটা নির্ণয় করি, বেগ সমান সমান কি s/t, তাহলে কি হবে 10/10, কাটাকাটি করলে কত হয়? 1 মিটার পার সেকেন্ড। এই তো। এবার তুমি যদি এই জায়গার কথা চিন্তা করো, v ইকুয়াল টু কি s/t, তাহলে কি হবে 20/20 ইকুয়াল টু কত হবে? 1 মিটার পার সেকেন্ড। তুমি যদি এইটার কথা চিন্তা করো তাহলে এখানে কি হবে? v ইকুয়াল টু s/t ইকুয়াল টু 30/30, কাটাকাটি করলে কত হয়? 1 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গায় কি ঘটলো ভাইয়া? এই জায়গায় কি ঘটলো? একটা বস্তু তো মনে করো এই জায়গা থেকে এই পর্যন্ত চলে আসলো, যে কোনো একটা বস্তু এই জায়গা থেকে কি করলো? এই পর্যন্ত চলে আসলো। এই 30 মিটার চলে আসার ভিতরে তার বেগের কি কোনো পরিবর্তন হয়েছে? তার বেগের কি কোনো পরিবর্তন হয়েছে? তাহলে এই বেগের যদি পরিবর্তন না ঘটে, অর্থাৎ বেগের মানটা যদি একই থাকে, তখন তাকে বলা হয় কি ভাইয়া? সমবেগ। কি বলা হয়? সমবেগ। আর এইটা যদি সমান না হইতো তাইলে হইতো কি? অসমবেগ। দ্রুতিও সেম, সমদ্রুতি যদি সমান না হয় তাহলে কি হবে? অসমদ্রুতি। জাস্ট একটা মান আছে, প্রত্যেকটারই মান আছে, একটা দিক আছে আর একটা কি নেই? দিক নেই। বেগের দিক আছে আর দ্রুতির কি নাই? দিক নেই। এবার যদি অসমবেগ হইতো তাহলে কি হতো? এটা যদি 30 হয়ে যেত, এটা যদি 20, এটা যদি 40 হয়ে যেত, তাহলে কি মান চেঞ্জ হয়ে যেত না? চেঞ্জ হয়ে যেত না। তখন এইটা 1 হইতো, এটা কত হইতো? 20 একে 20, 1 পয়েন্ট সামথিং। এটাও কত হইতো? 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং। সাপোজ কত? 40, 30। তাহলে 30 একে কত? 30, নামবে কত? 10। তাহলে 10 হইলে 1 পয়েন্ট, সাপোজ 30, 3 30 90, 1.3 ছিল, ঠিক আছে, 3 সামথিং এরকম আসবে নাকি? এই তো। তাহলে কি এখানে সমবেগ হয়েছে? সমবেগ কিন্তু হয়নি। তাহলে সমবেগ ক্লিয়ার, সমদ্রুতি ক্লিয়ার। যদি সমবেগ ক্লিয়ার হয়, সমদ্রুতি ক্লিয়ার হয়, তাহলে এবার আসি আমরা কিসে ভাইয়া? ত্বরণে। ত্বরণ কাকে বলে? ত্বরণ কাকে বলে? আমরা সেই গার্লফ্রেন্ডের ওই জায়গায় চলে যাই। আচ্ছা, তুমি তোমার গার্লফ্রেন্ডরে কি করছিলা জানো ভাইয়া? তোমার বোন ধরে নিয়া হুন্ডা দিয়া কি করছিলা? এই টেসলা দিয়া মনে করো তোমরা একটা টান দিছো। এই টান দেওয়ার সময় প্রথমে তুমি কি ছিলা? স্থির ছিলা। কি ছিলা? স্থির ছিলা না? তাহলে যখন স্থির ছিলা তখন তোমার সময় ছিল কত? 0 সেকেন্ড। তখন তোমার বেগ ছিল কত ভাইয়া? তোমার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। এই তো, এই তো। এখন মনে করো এইটারে তুমি 2টা 3টা 4টা 5টা ভাগ করো, 1টা 2টা 3টা 4টা ভাগ করো। যখন তুমি এই পর্যন্ত আসবা তখন তোমার এই জায়গায় মনে করো 5 সেকেন্ডে আসছো, এই জায়গায় মনে করো তুমি 10 সেকেন্ডে আসছো, এই জায়গায় মনে করো তুমি 15 সেকেন্ডে আসবা নাকি? তো যখন তুমি 15 সেকেন্ডে আসবা, এখন এই জায়গায় তুমি মনে করো 20 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়েছো, এই জায়গায় তুমি মনে করো 40 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়েছো, এই জায়গায় মনে করো তুমি 60 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়েছো নাকি? তাহলে এই জায়গায় তোমার কত হওয়ার কথা ছিল? 80 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হওয়ার কথা ছিল। যখনই তোমার এই জায়গায় 80 মিটার পার সেকেন্ড
বেগ প্রাপ্ত হওয়ার কথা ছিল, তখন এই জায়গায় তোমার আব্বা চলে আসছে। কে চলে আসছে? তোমার আব্বা চলে আসছে। এখন তোমার আব্বারে যখন তুমি দেখছো, তখন তোমার বন্ধুরে কি কইছো? ওই তুই কি কর, ব্রেক কর। জায়গায় আব্বা আইছে, আব্বা 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 আইছে নাকি, তুই ব্রেক কর। তাই যখন এসে ব্রেকটা তুমি করলা তোমার আব্বার সামনে, তোমার আব্বা থাকা অবস্থায় কি তুমি তোমার গার্লফ্রেন্ডরা ওইভাবে দেখতে চাইতা? যখন তোমার আব্বা চলে আসছে, তুমি হঠাৎ ব্রেক করছো, অর্থাৎ ব্রেক করার পর তোমার ব্রেকটা আস্তে করে কি কমাই দিছো না, তখন তোমার কি 60 মিটার পার সেকেন্ড ব্রেক থাকবে? থাকবে না। তাহলে এই যে তুমি এই জায়গা থেকে যখন সামনে যাইতেছো, তোমার এখানে প্রতিটা মুহূর্তে কি ছিল? বেগ বৃদ্ধি ছিল। তোমার বাবা আসার আগ পর্যন্ত, তোমার বাবা আসার আগ পর্যন্ত তোমার এই জায়গায় যে বেগের বৃদ্ধির যে হারটা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে তো বেগ বাড়ছে। দেখো 5 সেকেন্ডে বেগ ছিল কত? 20, 10 সেকেন্ডে কত? 40, 15 সেকেন্ডে কত? 60। এই 15 সেকেন্ড পর্যন্ত তোমার বেগ কি বৃদ্ধি পাইছে না? তাহলে এই যে বেগ বৃদ্ধি পাইছে, এই সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে তুমি চিন্তা করো, তোমার এইটা মনে করো আদি বেগ, আর এই 5 সেকেন্ডে তুমি কতটুকু আসছো সেইটা তুমি ধরো কি শেষ বেগ। তাহলে শেষ বেগ থেকে তুমি আদি বেগ যদি পার্থক্য করো, অর্থাৎ বেগের যদি তুমি পার্থক্য করো এবং সেটাকে যদি তোমার সময় দ্বারা কি দাও? ভাগ দাও। সময় দ্বারা যদি কি দাও? ভাগ দাও। তাহলে এখান থেকে তুমি কি পাবা ভাইয়া? ত্বরণ পাবো। তাহলে ত্বরণ কাকে বলে? ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে তাহলে এই জায়গায় ত্বরণটা কত হয়েছে দেখো তো। ভি কত? 20, ইউ কত? 0, টি কত? 0 থেকে 5 সেকেন্ড, অর্থাৎ কত? 5 সেকেন্ড। তাহলে 20 ভাগ কত? 5, 4 5 কত? 20। তাহলে 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এতটুকু তো ক্লিয়ার। এখন এই ত্বরণের একক হয়েছিল মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর মাত্র হয়েছিল এলটি ইনভার্স 2। এটা তো তোমরা সবাই পারো, এটা তো তোমরা সবাই পারো। অর্থাৎ বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আমি একটু করাই দিতেছি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড আর সেকেন্ড মিলে কি হয়? মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এতটুকু তো ক্লিয়ার নেই। তাহলে এই জায়গায় যদি আসে 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, তাহলে এই জায়গা থেকে এতটুকু যদি আসো, তখন এইটা আবার কি? এই 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের সাপেক্ষে তুমি যদি চিন্তা করো, তাহলে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে যখন আসবে, তখন এইটা হবে ইউ আর এইটা হবে কি? ভি। তাহলে ইউ মাইনাস ভি বাই যদি টি হয়, তাহলে এখানে কি হবে? 40 মাইনাস 20 বাই কত? 40 মাইনাস 20 বাই কত? 5। কারণ 10 থেকে 5 বাদ দাও, 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5। তাহলে কি হবে? 20 বাই 5। তাহলে সেম কত? 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে একটু খেয়াল করো তো, প্রথম 5 সেকেন্ডে ত্বরণ কত পাইছো? 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। পরের 5 সেকেন্ডে কত পাইছো? 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণের কি কোনো পার্থক্য পাইছো? তাহলে যদি কোনো অবস্থানে তুমি যদি দেখো যে বেগ কি করতেছে? ক্রমশই বাড়তেছে। বেগ কি করতেছে? ক্রমশই বাড়তেছে। অর্থাৎ প্রতি সময়ের যে পার্থক্য আছে, সেই সময়ের পার্থক্যের সাথে বেগের পার্থক্য কি হয়ে যেতেছে? বেশি হয়ে যেতেছে। অর্থাৎ বেগ তার যে পার্থক্য অনুযায়ী যে সমবেগ হওয়ার কথা, সমবেগ হইতেছে না, অসমবেগে চলতেছে, তখন সেই বস্তুটা ত্বরণ যদি সমান আকারে বাড়ে, তখন সেটাকে বলা হয় সমত্বরণ। অর্থাৎ কোনো বস্তুটার বেগ যদি সময়ের সাপেক্ষে বাড়তে থাকে এবং সেই বেগটা যদি সমান আকারে, মানে এইভাবে বেগের যে পার্থক্যটা আছে, অর্থাৎ বেগের যে পার্থক্যের হারটা আছে, সে ত্বরণটা যদি সমান আকারে বাড়তে থাকে, সমান আকারে যদি ত্বরণটা বাড়তে থাকে, সেই ত্বরণটাকে বলা হয় সমত্বরণ। আর যদি সমান আকারে কমতে থাকে, সেটাকে বলা হয় সমমন্দন। তাহলে মন্দন জিনিসটা কি? মন্দন জিনিস হলো বেগ বৃদ্ধি যেভাবে হয়েছে, এই বেগ বৃদ্ধি হইয়া যদি বেগটা এখন হ্রাস ঘটে, বেগটা কি ঘটে? হ্রাস ঘটে। বেগটা কিভাবে হ্রাস ঘটবে একটু চিন্তা করো। এই জায়গায় কতটুকু আসলো? 60 মিটার পার সেকেন্ড বেগে আসলো নাকি? যখনই আব্বারে দেখছে, তখন কি আর বেগ আগের মতো থাকবে? থাকবে না। তখন হঠাৎ মনে করো বেগ হয়ে যাবে কত? 20 মিটার পার সেকেন্ড। বেগ হয়ে যাবে কত? 20 মিটার পার সেকেন্ড। আব্বা মনে করো দাঁড়ায় আছে 20 সেকেন্ডের জায়গায়। তাইলে এই 15 থেকে 20 সেকেন্ডের যদি দূরত্ব তুমি চিন্তা করো, তাহলে এই জায়গায় দূরত্ব তো না, ত্বরণ যদি চিন্তা করো, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত এই জায়গায়? 20,
আর ইউ কত 60, তাহলে 20 মাইনাস 60 বাই কত হবে 5, তাহলে 5 হলে কত হবে ভাইয়া মাইনাস 40 বাই 5, 5টা কত 40, তাহলে মাইনাস 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই যে মাইনাস আসলো, তাহলে এখানে বেগের কি করছে হ্রাস ঘটছে না, বেগের কি হ্রাস ঘটছে না, বেগ আগে যে বেগে ছিল আব্বারে দেখে কি সেই বেগে যাবে, যাবে না। তাই যখন যাবে না তখন বেগের কি করছে হঠাৎ হ্রাস ঘটে গেছে। যখন বেগটা কমে যাবে, বেগটা যেই রিদমে ছিল সেই রিদম থেকে কমে যাবে, তখন সেই জায়গার যে পার্থক্যটা আমি পাবো, সেই পার্থক্যকে যদি আমি সময় দ্বারা ভাগ করি, তাহলে সেখান থেকে যে ত্বরণটা পাবো সেই ত্বরণটা আসবে ঋণাত্মক। অর্থাৎ এই ত্বরণটা ঋণাত্মক দ্বারা বুঝাইতেছে এই জায়গায় বেগের কি করছে, বেগের কি করছে হ্রাস ঘটছে, বেগের কি করছে হ্রাস ঘটছে। যদি বেগের হ্রাস ঘটে তাহলে সেটাকে বলা হয় মন্দন। বেগের হ্রাস ঘটলে কি বলা হয় ভাইয়া মন্দন বলা হয়। যদি সমান আকারে কমতে থাকে তাহলে বলা হয় সমমন্দন, যদি সমান আকারে না কমে তাহলে হয় কি অসমমন্দন। যদি সমান আকারে বাড়ে তাহলে হবে সমবেগ, সমতরণ। যদি সমান আকারে না বাড়ে তাহলে হবে কি অসমতরণ। এতটুকু ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হও ভাইয়া, যদি এতটুকু ক্লিয়ার হও, মনে করো একটা গাড়ি, মনে করো একটা গাড়ি, এইটা মনে করো এক্স অক্ষ, এইটা মনে করো ওয়াই অক্ষ, এইটা মনে করো মূলবিন্দু 0 0, এইটা মনে করো সময়, এইটা মনে করো বেগ। তাহলে এই জায়গায় মনে করো 0 তো নিচেই ছিল, এটা মনে করো 5 10 15, ঠিক আছে 5 10 15। এই জায়গায় মনে করো 2 4 6 8 10, আরেকটু মনে করো 12 14, এইভাবে না। তাহলে মনে করো 2 সেকেন্ডে একটা বস্তুর বেগ হইল 0 সেকেন্ডে কত 0, 2 সেকেন্ডে মনে করো হইল 5 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ডে মনে করো হইল 10 মিটার পার সেকেন্ড, 6 সেকেন্ডে মনে করো হইল 15 মিটার পার সেকেন্ড। এখন এই 15 মিটার পার সেকেন্ড হওয়ার পরে মনে করো 6 থেকে 10 সেকেন্ড মনে করো এই 15 মিটার পার সেকেন্ড বেগেই কি করলো চললো। তাহলে এই 15 মিটার পার সেকেন্ড বেগে চলার পরে আবার মনে করো 12 সেকেন্ডে হইল 10 মিটার পার সেকেন্ড, আবার মনে করো 14 সেকেন্ড হইল 0 মিটার পার সেকেন্ড। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, এই জায়গায় 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত, সরি আমার চিত্রটা একটু, এই যে 0 থেকে কত সেকেন্ড পর্যন্ত ভাই 6 সেকেন্ড পর্যন্ত সে কি এক আকারে বাড়ছে না। তাহলে এই যে বাড়ছে এখানে কি বেগ বাড়ছে না। তাহলে বেগ যদি বাড়ে, বেগ যদি এভাবে বাড়তে থাকে তাহলে এই বেগটা সমতরণে চলতেছে। কিভাবে চলতেছে সমতরণে। তুমি যদি সমতরণের কথা চিন্তা করো, এবার দেখো এটার দ্বারা সমতরণ যদি বোঝা যায় তাহলে আমরা ইনশাল্লাহ আর সমতরণের সমস্যা হবে না। এই তো আমরা এই 3টা অবস্থার সমতরণ বাইর করবো, দেখবা প্রত্যেকটাতে ত্বরণ যদি এক হয় তাহলে সেটা কি হইতেছে সমতরণ হইতেছে। তুমি যদি চিন্তা করো 2 সেকেন্ডের জন্য, তাহলে টি তোমার সমান কত 2, ইউ হয়েছিল 0, ভি হয়েছিল কত 5, তাহলে এ ইকুয়াল টু 5 মাইনাস 0/2, তাহলে কত 5/2, এই তো তাহলে কত হবে 2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এবার তুমি যদি এটার কথা চিন্তা করো 4 থেকে কত, তুমি যদি 2 থেকে 4 বিন্দু চিন্তা করো 4 সেকেন্ডে, তাহলে তোমার টি এর সময় পার্থক্য কত, 4 থেকে 2 বাদ দিলে 2, তোমার এবার ইউ হবে কত 5 আর ভি হবে কত 10, তাহলে এ সমান সমান 10 বিয়োগ 5/2, তাহলে কত হবে সেম 2.5। তাহলে কি সমান আকারে বাড়তেছে, ত্বরণ কি সমান হইতেছে। ত্বরণ যদি এভাবে সমান হয় অর্থাৎ বেগেরও বৃদ্ধি করতেছে, ত্বরণও যদি একই হারে বাড়তে থাকে তখন সেটা হয় কি সমতরণ। এখন এই জায়গায় যখন সমবেগে যাইতেছিল, এই জায়গায় তো বেগের কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে এই জায়গায় যেহেতু বেগের পরিবর্তন ঘটে নাই, এই 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভিতরে, 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভিতরে, তাহলে 10 থেকে তুমি 6 বাদ দাও তাহলে আসবে কত 4, এবং এই জায়গায় তুমি বেগ আদি বেগও 15, শেষ বেগও 15, 15 থেকে 15 বাদ দিলে কত 0, 0/4 কত হবে 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই জায়গা থেকে কি দেখলাম ভাইয়া, যখন বস্তু সমবেগে যায় তখন তার ত্বরণ কত থাকে ভাইয়া 0। যখন কোনো একটা বস্তু সমবেগে যায় তখন তার ত্বরণ কত হয় 0। বুঝতে পারছো, বুঝতে পারছো, বুঝতে পারছো। তাহলে কি তুমি সমবেগটা বুঝতে পারছো, সমতরণটা বুঝতে পারছো।
তাহলে সমত্বরণ আমরা ক্লিয়ার, সমবেগ ক্লিয়ার। এখন ওই যে আমরা বাবা ছেলের কাহিনী পড়ছিলাম, ওই জায়গায় যদি এখন এটা নিচের দিকে নামে, তাহলে জিনিসটা কি হইলো? আগে ছিল 15, এখন আস্তে করে বেগ কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। এখন 15 থেকে এসে করছে কত, 10। তাহলে ইউ কত, 15, ভি কত, 10, এই তো। টি কত, 10 থেকে 12 সেকেন্ড, অর্থাৎ 12 মাইনাস 10 ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে এ সমান সমান কত হবে? এ সমান সমান কত বলো? এ সমান সমান হবে 10 মাইনাস 15/2। তাহলে 10 মাইনাস 15/2 হলে কত হবে? 2/10 থেকে 15 বাদ দিলে কত, -5। তাহলে কত হবে? -2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এতটুকু বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? তাহলে এইটাকে বলা হয় মন্দন, অর্থাৎ বেগের হ্রাস ঘটছে, এই কারণে এখানে কি করছে, মন্দন করছে। এবং এটা সমমন্দন করছে, যেহেতু সমান আকারে কি করছে, নিচে নামছে। বুঝাইতে পারছি? তাহলে তুমি কি বেগ ক্লিয়ার, দ্রুতি ক্লিয়ার, সরণ ক্লিয়ার, দূরত্ব ক্লিয়ার, ত্বরণ ক্লিয়ার, মন্দন ক্লিয়ার, সমত্বরণ ক্লিয়ার, অসমত্বরণ ক্লিয়ার। আমরা মন্দন ক্লিয়ার করছি, সরণ সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার করছি। এবার আমাদের লাস্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে হলো অভিকর্ষ ত্বরণ। কি পার্ট আছে আজকের ক্লাসে? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু বিনা বাধায় পৃথিবীর দিকে পড়ে, তখন ওই বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটাকে অভিকর্ষ ত্বরণ বলে। দেখো, মহাকর্ষ অভিকর্ষ নিয়ে আরেকটা ক্লাস করা উচিত, কারণ এইটা শুধু এতটুকু ভাবে যদি বুঝিয়ে দিই তাহলে নিজের কাছেই খারাপ লাগে। ঠিক আছে, তো তোমাদের একটা ভিডিও আনবো ইনশাল্লাহ, অভিকর্ষ ত্বরণ আর মহাকর্ষীয় বল, অভিকর্ষীয় বল, সেই জায়গা থেকে ইনশাল্লাহ অভিকর্ষ ত্বরণের ভিতরে ঢুকবো। আজকে জাস্ট এতটুকু দেখে রাখি অভিকর্ষ ত্বরণটা কি। অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবী আমাদের তার নিজ ভর দিয়ে আমাদেরকে কি করে, তার কেন্দ্রের দিকে কি করে, টানে না। অর্থাৎ তুমি যদি একটা বস্তুকে এইভাবে মারো, সেই বস্তুটা আবার কি করে, নিচের দিকে ফিরে আসে, নিচের দিকে ফিরে আসে। অর্থাৎ তুমি যদি কোনো বস্তুকে মারতে থাকো উপরের দিকে, তখন ওই বস্তুটাকে আবার পৃথিবী কি করে, তার ভর দ্বারা নিজের দিকে আকর্ষণ করে। তার ভর দ্বারা কি করে, নিজের দিকে আকর্ষণ করে। যখন নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ করার কারণেই আমরা কি করি, পৃথিবীর ভিতরে আবার ফিরে আসি। তো এই পৃথিবীর ভিতরে ফিরে আসার কারণটাই হয়েছিল অভিকর্ষ বল। পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যে বস্তুর ভিতরে যে আকর্ষণ বল, সেই বলটাকে কি বলা হয়, অভিকর্ষ বল। আর যে ত্বরণটাকে বলা হয়, সে ত্বরণটাকে বলা হয় কি, অভিকর্ষ ত্বরণ। তাহলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে এই কলমটার পৃথিবীর সাপেক্ষে কলমটার যে বল, পৃথিবীর সাপেক্ষে এই কলমটার যে বল, সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে এই পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু বিনা বাধায় পৃথিবীর দিকে পড়ে, কোন একটা বস্তু বিনা বাধায় পৃথিবীর দিকে পড়তেছে, তাহলে এই পৃথিবীর দিকে পড়ে, তখন ওই বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে কি বলা হয়, অভিকর্ষ ত্বরণ বলা হয়। এখন এই পৃথিবীটা কিন্তু একদম গোলাকার না, একটুখানি হালকা চ্যাপ্টা, কমলা লেবুর মতো। সেই চ্যাপ্টা যদি চিন্তা করলে, তাহলে পৃথিবীর এইটা হয়েছিল ধরো উত্তর মেরু, আর এই হয়েছিল পৃথিবীর দক্ষিণ মেরু, এই হয়েছিল পৃথিবীর বিষুব অঞ্চল, এই হয়েছিল পৃথিবীর বিষুব অঞ্চল। এখন কথা হয়েছিল পৃথিবীর কেন্দ্রে, সবসময় মনে রাখবা, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ হয় 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখন মেরু অঞ্চলে, অর্থাৎ এই মেরু অঞ্চলে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু অঞ্চলে যে অভিকর্ষ ত্বরণটা আছে সেটা ছিল সবচেয়ে বেশি। অর্থাৎ যেদিকে দূরত্ব কম সেদিকে অভিকর্ষ ত্বরণের মান বেশি। এইখান থেকে মেরুর দিকে, যদি তুমি মেরুর দিকে চিন্তা করো, তাহলে পৃথিবীর মেরুর দিকে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি থাকে, কারণ তাদের ভিতরে দূরত্ব কম থাকে। দূরত্ব কম থাকার কারণে তাদের অভিকর্ষ ত্বরণের মান বেশি। এবং তুমি যদি এইভাবে চিন্তা করো, বিষুবীয় অঞ্চলের কথা চিন্তা করো, বিষুবীয় অঞ্চলের দিক থেকে ব্যাসার্ধ বেশি, যে কারণে অভিকর্ষ ত্বরণের মানটা কি একটু কম। তাহলে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি, সেটা ছিল 9.832 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এবং বিষুবীয় অঞ্চলে এই ত্বরণের মানটা একটু কম, কারণ ব্যাসার্ধ বেশি, 9.780 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তুমি যদি এটা গড় করো, তাহলে গড় করলে গড় বা আদর্শ মান যেটা দিয়ে আমরা অঙ্ক করি, অর্থাৎ আমরা যে অঙ্কটা যেই মানটা দিয়ে করি পৃথিবীর, সেই মানটাকে বলা হয় 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2।
তাহলে এই হয়েছিল তোমার অভিকর্ষ ত্বরণের মান। সংক্ষেপে যতটুকু বলা যায় ততটুকুই বললাম। এরপরে এটা নিয়ে অনেক বড় আলোচনা আছে, ইনশাল্লাহ নেক্সটে করব। এমনিতেই ক্লাস অনেক বড় হয়ে গেছে। তাহলে কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 মিটার/সেকেন্ড। আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। তারপরেও যদি না বুঝো ভাইকে বলবা, ভাই ইনশাল্লাহ দরকার হইলে এটা নিয়ে আরো একটা ভিডিও বানাবো, তোমাদের এইটা নিয়ে দরকার হলে আর একটা ভিডিও বানাবো। এখন আমাদের নেক্সট ভিডিওতে কি থাকবে, আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা যে বাকি অংশ আছে সেই বাকি অংশটা করব। এরপরে আমরা গাণিতিক সমস্যার ভিতরে যাব ইনশাল্লাহ। তো আগামী ক্লাস মানে এর নেক্সট যে ভিডিওটা আসবে সেই নেক্সট ভিডিওর ভিতরে গতির যে সমীকরণ আছে সেই সমীকরণ শিখবো ইনশাল্লাহ। এরপরে তোমাদের পরন্ত বস্তু আছে, পরন্ত বস্তু সম্পর্কে শিখবো ইনশাল্লাহ। এরপরে কিছু লেখচিত্র আছে, লেখচিত্র শিখবো। তারপরে আমরা গাণিতিক সমস্যার ভিতরে চলে যাব। তাহলে আজকে এই পর্যন্তই। সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।